আলাইকুম, তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ইরান যে কৌশল নিয়ে এই যুদ্ধ মোকাবেলা করছে তাতে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন অনেকটাই বিচলিত। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কতগুলো কথা এবং তিনি এই যুদ্ধ বন্ধের জন্য যেই সমস্ত পরিকল্পনার কথা বলছেন সেগুলোকে বিশ্লেষণ করলে এটাই বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ নিয়ে যে পরিকল্পনা করেছিল তার সেই পরিকল্পনার কোনো দিক থেকেই সে আগাতে পারছে না। ইরানের এই যুদ্ধটাকে এটাকে একটা অ্যাসিমেট্রিক যুদ্ধে রূপান্তরিত করেছে। একদিকে মিডিয়া, অন্যদিকে ড্রোন, অন্যদিকে সে বিভিন্ন দেশের সাথে তার যে ডায়ালগ এবং কিছু কিছু জিনিস গোপন রাখা, চুপ থাকা, আবার কখনো কথা বলা, কখনো কখনো ম্যানিপুলেট করা, এই সব কিছু নিয়ে এবার এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অনেক বিধি নিষেধাজ্ঞা আরোপ করার পরও মিডিয়ার উপরে এই তাদের কথা মতো মিডিয়া চলছে না। এর আগে যতবার হয়েছে এই ধরনের ঘটনাগুলো সব ঘটনাতেই দেখা গেছে যে আমেরিকা, ইসরায়েল যেমন তাদের মিডিয়ার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করতে পেরেছিল, তেমনি তাদের যে রাজনৈতিক বলয় সেই রাজনৈতিক বলয়ও একেবারে একই সুরে কথা বলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিতে যেমন ইসরায়েলের মধ্যে কিছু সুবিধাবাদী অথবা কিছু ভিন্ন মতের লোকজন বের হচ্ছে, আমেরিকাতে তো ব্যাপকভাবে বের হচ্ছে। আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তবে সবার আগে সর্বশেষ এই ইরান, ইসরায়েল, আমেরিকা, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে শুরু করি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে তেল গ্রহণকারী দেশগুলো, যারা হরমুজ প্রণালী দিয়ে তেল গ্রহণ করে তাদের কথা হচ্ছে তোমরা, আমেরিকার কথা হচ্ছে তোমরা হরমুজ প্রণালীর নিরাপত্তা দাও, যেহেতু তোমরা তেল নিচ্ছ। এটা গতকালকে শুনেছেন। মানে কথাটা শোনার পরে আমি এটার কোনো খুঁজে পাই নাই, কোনো অর্থ খুঁজে পাই নাই। কি বলতেছে সে? বলছে এই তোমরা যারা হচ্ছে তেল নিচ্ছ তোমরা এখন হরমুজ প্রণালীর নিরাপত্তা দেবে। তো যারা তেল নিচ্ছে তারা তো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কে? যে তেল নিতে পারছে না, যার জাহাজ যেতে পারছে না, যার জাহাজ যাচ্ছে সে তো এটা নিয়ে টেনশনে নাই। তাহলে সমস্যাটা কোথায়? এখন ডোনাল্ড ট্রাম্প বলছে তোমরা হচ্ছে ইয়া করো, এখানে নিরাপত্তায় আসো। এবং শুধুমাত্র তাই না, সে অনেকগুলো দেশকে এখানে জাহাজ পাঠাতে বলেছে। কাকে কাকে বলেছে? চীনকে বলেছে, ফ্রান্সকে বলেছে, জাপানকে বলেছে, দক্ষিণ কোরিয়াকে বলেছে, ব্রিটেনকে বলেছে এবং আরো অনেকগুলো দেশকে বলেছে। অস্ট্রেলিয়া আছে এটার মধ্যে। কি বলেছে তারা? কেউ জাহাজ পাঠাতে আগ্রহী না। জাপান বলছে এই জাহাজ পাঠানোর জন্য আমার পার্লামেন্টে যে ভোটাভুটি করা লাগবে সেই ভোটাভুটিতে এই জাহাজ পাঠানোর পক্ষে ভোট হবে না। দক্ষিণ কোরিয়া বলছে যে আমি যদি এখান থেকে সব অস্ত্র সব পাঠিয়ে দিই আমার অবস্থা কি হবে। ফ্রান্স বলছে আমি কোনো জাহাজ পাঠাবো না। ব্রিটেন বলছে আমি এটা নিয়ে ভাবতেছি, চিন্তা ভাবনা করতেছি। অস্ট্রেলিয়া বলছে যে আমি পাঠাতে চাই না, কিন্তু তারপরও দেখা যাক, যদি দরকার হয় হয়তো একটা পাঠাতে পারি। চীন ট্রাম্প কেন চীনের কথা বলছে দেখেন। মানে যেই চীনের সাথে তার গত 2 বছরের সবচেয়ে বড় যুদ্ধ, সেই চীনকে সে বলছে এই চীন তুমি এখানে তাড়াতাড়ি হচ্ছে নিরাপত্তার জন্য যুদ্ধ জাহাজ পাঠাও। কেন? তুমি হচ্ছে এখান থেকে তেল নিচ্ছ। তো তেল নিচ্ছি ভাই, আমার নিরাপত্তা আমি নিশ্চিত করবো, তোমার জন্য আমি যুদ্ধ জাহাজ পাঠাবো? মানে কোন, আমার দেশে হচ্ছে বরিশাল বলে আক্কেল, কোন আক্কেল থাকলে হচ্ছে চীনকে এই কথা বলে? অথবা কোন পরিস্থিতিতে পড়লে, মানে মেন্টাল পরিস্থিতি কি হলে এই জিনিসটা বলতে পারে? এবং তিনি এখন কি বলছেন যে যুক্তরাষ্ট্র আর তার মিত্র দেশগুলোর যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীকে খোলা রাখবে, নিরাপদ রাখবে। কিভাবে রাখবে? হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? ছোট্ট একটা জায়গা, জাস্ট 2 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটার একটা জায়গা। যুদ্ধ হচ্ছে কয়েক লাখ স্কয়ার কিলোমিটার জায়গা নিয়ে, কিন্তু যুদ্ধ এসে ঠেকেছে ওই ছোট্ট একটা জায়গায়। এবং ওই ছোট্ট একটা জায়গা এখন এমন একটা অবস্থায় পড়েছে ওটা নিয়ে, মানে কোনো ধরনের সমাধান খুঁজে পাচ্ছে না।
এটা মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট, সে আজকে বলেছে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এই যুদ্ধ নিয়ে যে আলোচনা করেছেন সেখানে কিছু কিছু খবর এসেছে যে আপনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই ধরনের একটা যুদ্ধে যাওয়া ঠিক হবে না, এবং হরমুজ প্রণালী নিয়ে সিরিয়াসলি সিদ্ধান্ত নেওয়া দরকার। হরমুজ প্রণালী একটা এই যুদ্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আপনি বলেছিলেন। তাহলে কে ট্রাম্পকে এটা বুঝিয়েছে যে হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ওটা আমরা ঝামেলার সমাধান করে ফেলবো, এটা কে বুঝিয়েছে? তাকে প্রশ্ন করা হয়েছিল। তা সে বললো যে দেখো, আমাদের মিটিংটা এমন একটা ঘরের মধ্যে হয়েছে, এমন একটা জায়গায় হয়েছে যে আমাদের দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অর্থাৎ যুদ্ধে যাওয়া একটা দেশের সাথে, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে তখন আমাদের কাছে কোনো মোবাইল রাখা হয় নাই, কিছু হয় নাই, সবকিছু আমাদের থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখন সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা যদি আমি বলি আমি কি জেলে যাব? আমি জেলে যেতে চাই না, এটা হচ্ছে তার কথা। ওদিকে ট্রাম্পকে গত পরশুদিন এক ইউটিউবার এবং সাংবাদিক তার সাক্ষাৎকার নিয়েছেন। তিনি তাকে প্রশ্ন করেছিলেন যে এই যুদ্ধ আপনি যে শুরু করলেন, এই যুদ্ধ শুরুর দিকে আপনার পরিকল্পনা কি ছিল, এখন আপনার পরিকল্পনা? তো ট্রাম্প বলছে যে দেখো, আমি হচ্ছে আমেরিকার এই সেনাবাহিনীকে, এর আগের বার এসে আমি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী করেছি। আমার সেনাবাহিনী দেখো নাই তোমরা যে ভেনিজুয়েলাতে কেমন করে গিয়ে হচ্ছে মাদুরোকে ধরে নিয়ে আসলো, এটা নিয়ে কোনো টেনশন ছিল, কোনো ইয়াই ছিল না। আমার সেনাবাহিনী আমি সেইভাবে নিয়ে আসছি, আমি আমার দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছি, সবকিছু করেছি। এবং আমরা ইরানকে এমন ভাবে ধূলিসাৎ করেছি, ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দকে 3 বার মেরেছি, এটা হচ্ছে তার কথা। একবার মেরেছি, নতুন করে আবার তারা হচ্ছে নেতৃত্বহীনতায় পর থেকে নিজেদেরকে বাঁচিয়ে তুলেছে, আবার নতুন করে হচ্ছে নেতৃত্ব নির্ধারণ করেছে শীর্ষ নেতাদের, তাদেরকে মেরেছি। এখন আবার নতুন করে আসে, এরা আছে না আছে আমি জানি না, আমার মনে হয় এরা আসলে বেঁচে নাই, এগুলো সব ভাওতাবাজি, এটা হচ্ছে তার কথা। তারপর আক্রমণের ক্ষেত্রে বলছে যে আমরা তো শুরুতেই ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী, এয়ার ডিফেন্স সিস্টেম, তারপরে হচ্ছে তার চেইন অফ কমান্ডার সব ধ্বংস করে দিয়েছি। গুড। তারপর বলতেছে ধ্বংস করে দিয়ে আমরা তো চিন্তা করলাম যে ঠিক আছে, যুদ্ধ তো প্রায় শেষ, আমরা তো তাদেরকে শেষ করে দিয়েছি। মানে এরপরে যে কি হলো আমরা কেউই বুঝলাম না, এটা তার কথা। যে এরপরে কি হলো আমরা কেউই বুঝলাম না। কি সেটা হচ্ছে হঠাৎ করে দেখি যে তারা ব্যাপক পরিমাণে আক্রমণ করা শুরু করলো, তারা ইসরায়েলে আক্রমণ করা শুরু করলো, তারা সৌদি আরবে আক্রমণ করা শুরু করলো, তারা বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতে, ওমানে, কাতারে, কুয়েতে, সব জায়গায় আক্রমণ শুরু করলো। আমরা কিছুই বুঝতে পারলাম না, তার কথা। তারপর বলে যে হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমরা তাদেরকে ভয় দেখাবো এবং তারা ভয়ে চুপসে যাবে, কিন্তু না, তারা তো ভয় পায়ই নাই, বরং তারা আরো দুঃসাহস দেখাচ্ছে আমাদের সামনে। এটা হচ্ছে তার কথা, হুবহু তার কথা। হ্যাঁ, পরবর্তীতে সে বলছে যে এটা কোনো ব্যাপার না, আমাদের সেনাবাহিনী হচ্ছে বিশ্বের সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী, আমরা এটা করবো সেটা করবো, আমি আমেরিকার গ্রেড বানাবো, এই ধরনের কথা বলছে। কিন্তু এই যে কথাগুলো তার মুখ থেকে বেরিয়েছে, এটার মানে কি? নেতানিয়াহু তারা দেখা যায় না, সে নাই, কোথায় আছে কেউ জানে না। খুব সম্ভবত হয়তো ব্যাপক পরিমাণে হচ্ছে আহত হয়ে হয়তো বা হাসপাতাল আছে, এরকম থাকতে পারে, মানে কথা বলার মতো, ফোন আলাপ করার মতো পরিস্থিতিতে নাই হয়তোবা। যেই দুজন হচ্ছে এই যুদ্ধ শুরু করেছে তাদের মধ্যে একজন ট্রাম্প আর একজন নেতানিয়াহু স্বাভাবিকভাবে যেটা করে যে তার এই ধরনের যুদ্ধে সে ব্যাপক পরিমাণে হচ্ছে পিআর করে, পাবলিক রিলেশন, সে ভিডিও করে, ভিডিও ছাড়ে, তারপরে হচ্ছে রাস্তাঘাটে যায়, মানুষের সাথে দেখা করে, মানুষের মনোবল বাড়ানোর চেষ্টা করে যে ঠিক আছে, আমি তোমাদের পাশে আছি, আমি এই যুদ্ধের কি বলে প্রধান হিসেবে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের কষ্টে দুঃখে সবকিছুতে পাশে আছি, যে পরিমাণে হচ্ছে আঘাত এখানে আসতেছে তার চেয়ে বেশি আঘাত আমরা করতেছি, কিছু মনে করো না। এরকম ভাবে সে এর আগে বিভিন্ন সময় রাস্তাঘাটে গিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে মানুষের সাথে ছবি করতো, ভিডিও তুলতো, সেগুলো দিত। তারপরে হচ্ছে আন্তর্জাতিকভাবে সে এর আগের বার 12 দিনের যুদ্ধে ট্রাম্পের সাথে বারবার ফোনালাপ, সেই ফোনালাপের ছবি, ট্রাম্পের সাথে তার আগে থেকে তোলা ছবি, যে আমাদের বন্ধন এত শক্তিশালী যে এই শক্তিশালী বন্ধন কেউ ভাঙতে পারবে না, এরকম ছবি। তারপরে হচ্ছে তার নিজের ছবি একেবারে মাথার উপর দিয়ে হচ্ছে ডজন যুদ্ধ বিমান যাচ্ছে এবং বলতেছে আমি আমার আকাশ মুক্ত রাখিব, নিরাপদ রাখিব, এই ধরনের বক্তব্যগুলো, বিভিন্ন ধরনের যে প্রোপাগান্ডা গুলো, এবারে গত কয়েকদিন ধরে সেটা দেখা যাচ্ছে না।
কয়েকটা যে ভিডিও ছাড়া হয়েছে সেগুলো অনেকেই বলছে যে সেগুলো হচ্ছে এআই দিয়ে করা। তার মানে হচ্ছে সে খুব সম্ভবত ভালো মানের অসুস্থ বা আহত। এখন অনেকে বলছে যে পরিকল্পিতভাবে হচ্ছে এটা একটা প্রোপাগান্ডার একটা অংশ, তাকে পরিকল্পিতভাবে গোপন রাখা হয়েছে। পরবর্তীতে সে হঠাৎ করে আসবে বলতে, দেখছো আমি মারা যাইনি, আমি হচ্ছি কি বলে চিরঞ্জীব, আমাকে কেউ মারতে পারে না, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে, অর্থাৎ শক দিতে পারে, এরকম হতে পারে, এটা অনেকে বলছেন। কিন্তু এই পরিস্থিতিতে নেতানিয়াহু নাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত 2-3 দিন ভালো কথাবার্তা বলছিল। প্রথম বলছিল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করা হলো যে এই যুদ্ধে আপনারা কেন ঢুকলেন? তারপর সে বলল এই যুদ্ধে আমরা ঢুকেছি কারণ হচ্ছে ইসরায়েল আমাদেরকে ঢুকতে বলেছে। প্রথম দিন এটা বলল। দ্বিতীয় দিন যখন এটা নিয়ে আবার হচ্ছে তার উপর ব্যাপক পরিমাণে চাপ আসলে বললো না না না, আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে এই যুদ্ধে যদি আমরা না ঢুকতাম ইসরায়েল এমনিতেই আক্রমণ করতো, আর ইসরায়েল যদি আক্রমণ করতো ইরানে তাহলে ইরান আমাদের উপর আক্রমণ করতো, সুতরাং আমাদের তো ঢোকাই লাগতো, এই জন্য আমরা ঢুকছি। এরপরে তাকে প্রশ্ন করা হলো যে তাহলে কি সিদ্ধান্ত আপনারা নেন না, সিদ্ধান্ত নেয় কি ইসরায়েল? তার সাথে না 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 না, এরকম কোনো কিছু না, সিদ্ধান্ত তো আমাদের প্রেসিডেন্টই নেয়, সে তো সিদ্ধান্ত নিয়েই ফেলছে, সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে, অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, জাস্ট হচ্ছে কোন দিন এই আক্রমণটা হবে এটার ব্যাপারে হচ্ছে তার সাথে নেতানিয়াহুর কিছু আলোচনা হয়েছে। মানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে কোন দিন কখন আক্রমণটা হবে সেটা নেতানিয়াহু নির্ধারণ করেছে, এটা হচ্ছে তার কথা। সে এই কথাবার্তা বলার পরে এখন সে মিডিয়া থেকে একটু দূরে আছে। এরপরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, পেন্টাগনের প্রধান, সে বলছে যে আমরা যদি এই আক্রমণ না করতাম তাহলে ইরানের হাতে পরমাণু অস্ত্র আসতো, ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র আসতো তাহলে ইরান আমাদের উপর আক্রমণ করতো, আর ইরান যদি আমাদের উপর আক্রমণ করতো তাহলে আমাদের তো আবার আক্রমণ করাই লাগতো। সুতরাং আমরা ইরানের পরমাণু অস্ত্র হাতে নেওয়ার আগেই ইরানের উপর আক্রমণ করেছি, এখন ইরান আমাদের উপরে পাল্টা আক্রমণ করছে, আমরা আবার আক্রমণ করব। এদের কথাবার্তাগুলো যদি আপনি দেখেন, এর আগে যতগুলো যুদ্ধ আমেরিকা বিভিন্ন জায়গায় পরিচালনা করেছে সেই যুদ্ধগুলোতে সে যেভাবে হচ্ছে তার ডিপ্লোমেসি, মিডিয়া এবং তার এই যে প্রশাসনের লোকেরা একত্রে যেভাবে প্রোপাগান্ডা বা যেভাবে হচ্ছে একই সুরে একইভাবে আগে থেকে প্রস্তুত হয়ে সব বিবৃতি বার্তা দিত, এখন সেটা নাই। ট্রাম্প নিজে ফোন করে কয়েকজন সাংবাদিক বলে, তুমি এই নিউজটা করো তো, তুমি এটা করো তো, আমরা কিন্তু এটা করেছি, আমরা ওইটা করেছি, আমরা কিন্তু তাদেরকে শেষ করে দিয়েছি, তোমরা কেন নিউজ করো না? অথচ আমেরিকার পত্রপত্রিকা এখন বলছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে মিসাইল, অর্থাৎ ইরান থেকে পাঠানো মিসাইল এবং ড্রোনকে আঘাত করার যে মিসাইল, ওই ড্রোনকে প্রতিহত করার যে মিসাইল, সেই মিসাইল ইসরায়েলের অনেকাংশেই কমে গেছে এবং তার দ্রুত সেই মিসাইল দরকার, তার দ্রুত সেই মিসাইল দরকার। এই দ্রুত মিসাইল সে কার কাছ থেকে নেবে? আমেরিকার কাছ থেকে। আমেরিকা বলছে আমার তো এতটা দেওয়ার সুযোগ নাই, তাহলে কি হবে? কার কাছ থেকে নেবে? এবং এই মিসাইলগুলোর মানে টেকনোলজি সে এত ইয়া করেছে, মানে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের এতদিন ধরে সেই দ্বিতীয় সেই স্নায়ু যুদ্ধের সময় থেকে, কোল্ড ওয়ারের সময় থেকে তাদের যে স্ট্র্যাটেজি, যে আমি এমন কিছু বানাবো আমার শত্রুকে তাক লাগিয়ে দেবে, এমন কিছু বানাবো শত্রু আমার বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ পাবে না, এমন কিছু বানাবো শত্রু আমার দিকে চোখ তুলে তাকাতে ভয় পাবে, এটা ছিল তাদের স্ট্র্যাটেজি। এজন্য দেখবেন যে তাদের সব অস্ত্রগুলোই ওই রকম ভাবে, এটা এটা এটা। এখন এই অস্ত্রের বিরুদ্ধে বিশ্ব যাচ্ছে কোথায়? ছোট ছোট জিনিসের দিকে, ছোট ছোট ড্রোন। এখন এই ছোট ছোট একটা ড্রোনের জন্য আপনি উচ্চমানের অনেক বেশি দামের 8টা মিসাইল মারতেছেন একটা ড্রোন ভূপাতিত করার জন্য, 8টা মিসাইল মারতেছেন। এবং ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করার জন্য আপনার এই যে ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করার যে হচ্ছে কি বলে এই মিসাইল, সেই মিসাইল আমেরিকা এবং ইসরায়েল হাতে খুব বেশি নাই। এখন তাদের কথা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি প্রত্যেক দিন বলতেছে ইরানের মিসাইলকে আমরা ধ্বংস করে দিচ্ছি, তাদের হাতে এখন মিসাইলই নেই, অল্প কিছু আছে, ও ধ্বংস হয়ে যাবে। তো অল্প কিছু যদি থাকে, গতকালকে বাহরাইন বলেছে তার দিকে অনেকগুলো মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত বলেছে তার দিকে কমপক্ষে শুধুমাত্র গত একদিনে 150-র মতো মিসাইল এবং 150-র মতো ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
ওমান বলেছে তার দিকে কয়েক ডজন ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করা হয়েছে। সৌদি আরব বলেছে তার দিকে প্রায় 1 ডজনের কাছাকাছি ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল বলছে যে আমার দিকে তো প্রত্যেক, ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের একটা পত্রিকা বলছে যে ইসরায়েলের গত রাত থেকে শুরু করে প্রত্যেক 90 মিনিট পর পরে হচ্ছে এক এক ঝাঁক মিসাইল এবং ড্রোন নিক্ষেপ হচ্ছে ইসরায়েলের দিকে। এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিছু ভিডিও শেয়ার করেছিলাম ইসরায়েলের মধ্যে। এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে ব্যাপক পরিমাণে বিস্ফোরণ এবং সেখানে এই বিস্ফোরণের পরে বিশাল এরিয়া ধরে আগুন ধরে যাওয়া, এবং কেউ একজন ভিডিও করতেছে, ইসরায়েলের সেনাবাহিনী এসে তাকে থামিয়ে দিচ্ছে, ক্যামেরা আটকে দিচ্ছে, দেখতে দিচ্ছে না। এবং আমরা জানি কি যে ইসরায়েল এই তথ্য প্রচার এবং প্রকাশের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা নিয়ে আসছে সবকিছুতে। তার মিডিয়াতে তো এমনিতেই নিষেধাজ্ঞা, পুরো মিডিয়া নিষেধাজ্ঞা। সরকার যেটা বলবে ওটার বাইরে কোনো কিছু শেয়ার করতে পারবে না। এরপরে হচ্ছে জনগণের শেয়ারের উপরে নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞার পরেও যতটুকু আসে ততটুকু। ইসরায়েল বলছে যে তার প্রায় 300-400 মতো মানুষ হচ্ছে আহত হয়েছে। ওকে, ভালো কথা। নিহত হয়েছে কত? নিহতের কোনো খবর নেই। গত 4-5 দিন ধরে সে আহতের প্রত্যেক দিন বলতেছে আমার আজকে এতজন আহত হয়েছে, আমার আজকে এতজন আহত হয়েছে, আমার আজকে টোটাল এতজন আহত হয়েছে। ওকে, তোমার কতজন নিহত হয়েছে? সে নিহতের খবর প্রথম এবং শেষ সর্বশেষ প্রকাশ করছিল গত সপ্তাহে, এরপর আর করে নাই। কেন করে নাই? নিষেধাজ্ঞা এসেছে এটার উপরে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমেরিকা চাইছে বিশ্বের অন্য বড় বড় সবগুলো দেশকে এই জায়গায় টেনে নিয়ে আসতে। আমেরিকার প্রেসিডেন্ট এটা চাইছে। কারণ হচ্ছে আমেরিকার মধ্যে এখন 3টা বড় প্রশ্ন ট্রাম্পকে করা হচ্ছে, এবং সেই প্রশ্নটা করা হচ্ছে মূলত ট্রাম্পের কাছের লোকেরাই করতেছে। ট্রাম্পের কাছের লোকেরা কারা? আমরা জানি যে ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি রিপাবলিকান দলের বাইরে তিনি একটা জোট করেছিলেন। জোটটা হচ্ছে মাগা জোট। আপনারা জানেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এই মাগা জোটে আমেরিকার অনেক ইনফ্লুয়েন্সার এবং বড় বড় ব্যক্তিরা ট্রাম্পের সাথে ঐক্যবদ্ধ হয়, নির্বাচনের সময় ঐক্যবদ্ধ হয়। কারণ ট্রাম্প তাদেরকে বলেছিল যে দেখো, আমরা মেইন স্ট্রিমের দিকে না গিয়ে, আমরা এই লেফটিস্ট এবং ডেমোক্র্যাটদের পথে না হেঁটে আমরা আমেরিকাকে গ্রেট করব। কিভাবে করব? আমরা আমেরিকার কৃষকদের এবং আমেরিকার লোয়ার ক্লাস যারা, তাদের অর্থনীতিকে শক্তিশালী করব। আমেরিকায় উৎপাদিত পণ্যের ভ্যালু বাড়াবো। আমেরিকার কোম্পানিগুলোকে আমেরিকায় নিয়ে আসব। অন্য দেশের সাথে আমাদের, অন্য দেশে গিয়ে আমরা যুদ্ধ করব না, তাদের হচ্ছে নিরাপত্তা রক্ষী আমরা হব না। আমরা আস্তে আস্তে আমাদের সৈন্যদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে আসব, এবং এই যে যুদ্ধের ব্যাপক একটা খরচ, এই খরচ টরচের মধ্যে আমরা যাব না। তো এই যে মাগাতে যারা যোগ দিয়েছে তাদের সবার কথা ছিল হ্যাঁ এটা তো একটা চমৎকার জিনিস, আমরা তো এটাই এতদিন পর্যন্ত চেষ্টা করেছি, ডেমোক্র্যাটদের জন্য পারি নাই। এখন তারা প্রশ্ন করছে, তারা বলছে যে ভাই তুমি এটা কি শুরু করলা? তুমি এটা কি শুরু করলা? তুমি আমাদেরকে যেই বক্তব্য, যেই কথা বলেছো সেই কথা আমরা তোমার পাশে এসে দাঁড়িয়েছি। এখন তুমি আমেরিকাকে এমন একটা যুদ্ধের মধ্যে ঢুকালা যে যুদ্ধের কোনো এক্সপ্লানেশন নাই। আমেরিকার প্রশাসনকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে এই যুদ্ধ তুমি কেন করেছো, ট্রাম্প বলছে এই যুদ্ধে আমরা ঢুকেছি কারণ হচ্ছে ইরান আমাদের দেশে আক্রমণ করতো, হাজার হাজার মানুষ মারত। আমার মনে হয় না যে আমেরিকার একটা কুকুর অথবা কাক এই কথাটা বিশ্বাস করে। মানে ইরানের এমন কোনো ক্ষমতা নাই যে সে এখানে বসে আমেরিকার নিরাপত্তা এবং অস্তিত্বের জন্য হুমকি হবে। ট্রাম্প নতুন করে এই কথাটা নিয়ে আসছে যে আমরা এজন্য যুদ্ধে ঢুকেছি, এজন্য যুদ্ধ করেছি, এজন্য এখানে আক্রমণ করেছি। বোঝাতে পারছে না সে। এখন তার একটা কিছু দাঁড় করাতে হবে, সেটা সে দাঁড় করাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে ওকে ঠিক আছে, তাহলে সেখানে তোমার পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে, তার কথা ছিল পরিকল্পনা হচ্ছে আমাদের 3টা। 1, তার পরমাণু অস্ত্র থাকবে না। 2, তার ব্যালিস্টিক মিসাইল থাকবে না। 3, তার রেজিম থাকবে না। রেজিম বলতে রাজনৈতিক নেতারা এবং সেনাবাহিনী থাকবে না। এগুলো সব ধ্বংস হয়ে যাবে এবং আমরা সেখানে অল্প সময়ের মধ্যে, দেখো নাই তোমরা ভেনেজুয়েলাতে আমি কি করেছি, ভেনেজুয়েলার মতো আমি এখানে এগুলোকে নিয়ে আসবো। সেটা নাই এখন। এখন বলছে না, রেজিম চেঞ্জ আমার দরকার নাই, আমি তার মিসাইল ইয়াটাকে ধ্বংস করে দেবো।
এবং মিসাইল ধ্বংস করে ফেলেছি, নৌবাহিনীর জাহাজ ধ্বংস করে ফেলেছি, তাদের মিসাইল লঞ্চার শেষ, অথচ তারা এখনো পর্যন্ত ব্যাপক পরিমাণে মিসাইল নিক্ষেপ করছে। এই পরিস্থিতিতে দেখবেন যে হচ্ছে আমেরিকার বিভিন্ন সাংবাদিক কথা বলা শুরু করছে, বড় বড় সাংবাদিক যেমন টাকার কার্লসন, তারপর আরো অনেকে, যে এই যুদ্ধ আমরা চাই না, এই যুদ্ধ আমাদের যুদ্ধ না, এই যুদ্ধ নেতানিয়াহুর যুদ্ধ। নেতানিয়াহু ট্রাম্পকে দিয়ে তার এই স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। এবং আমেরিকায় যারা আছেন তারা হয়তো এটা আরো বেশি জানবেন যে ইসরায়েল গাজা ভূখণ্ডে আক্রমণের সময়ও আমেরিকায় ইসরায়েল বিরোধী মনোভাব ছিল, কিন্তু বর্তমানে এই ইরান যুদ্ধে এমন একটা লেভেলে এটা চলে গেছে যে আমেরিকার মধ্যে, সরকারের মধ্যে, এই ট্রাম্পের সাপোর্টারদের মধ্যে পর্যন্ত ব্যাপক পরিমাণে ইসরায়েল বিরোধী মনোভাব, সিরিয়াস টাইপের ইসরায়েল বিরোধী মনোভাব। এবং তারা মনে করছে যে ইসরায়েল এই ক্ষেত্রে আমেরিকার ক্ষতি করতে চায়। এখন এই পরিস্থিতিতে ইরান কি করবে, ইরানের বিরুদ্ধে আমেরিকা কি করবে, আসবো সেখানে। আবার কতগুলো ব্রেকিং নিউজ বা সর্বশেষ খবর আপনাদেরকে বলে যায়। ট্রাম্প বলছে যে তার এই যে 7টা রিফুয়েলিং বিমান যে বিধ্বস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে, বলছে না 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 হয় নাই, এটা কোনো কিছু হয় নাই, আমাদের সব ঠিক আছে। ট্রাম্পের কথা চিন্তা করতে পারেন, সে বলছে সব ঠিক আছে। এরপরে ট্রাম্প আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যে এই যুদ্ধে সে তার চৌকস সৈন্যদেরকে পাঠাবে। কোথায় পাঠাবে? সে পাঠাবে হচ্ছে ওই যে খার্ক দ্বীপে। এখন খার্ক দ্বীপে পাঠিয়ে খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিবে, আর খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিলেই হরমুজ প্রণালী পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে আসবে। তার এই কথা শোনার পরে আমার একটা জিনিস মনে পড়ে, গত 2-3 দিন আগে দেখেছিলাম কোন একজন আফ্রিকান ইয়ং ব্যক্তি, সে ইউরোপীয় পার্লামেন্টে গিয়ে, সম্ভবত ফ্রেঞ্চ নাগরিক, ইউরোপীয় পার্লামেন্টে গিয়ে ইউরোপের পার্লামেন্টের ফরেন পলিসি, বিভিন্ন দেশের এই যে ফরেন পলিসি বা বিদেশ বিষয়ক যারা হচ্ছে ওখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, ফরেন পলিসির প্রধান, তাদের কাছে মধ্যপ্রাচ্যের ম্যাপটা হাতে নিয়ে তারপরে হচ্ছে কোনো নাম টাম লেখা না, বলছে এখানে বলেন তো ইরান কোথায়, দেখান তো এখানে ইরান কোথায়। কেউ দেখাতে পারে না। আমি লাইভের পরে সেই ভিডিওটা শেয়ার করবো হচ্ছে টেলিগ্রামে, কেউ দেখাতে পারে নাই। ঠিক একইভাবে ট্রাম্প এই যে কথাগুলো বলতেছে, যে শব্দগুলো বলতেছে, আমার মনে হয় সেও জানে না যে হচ্ছে হরমুজ প্রণালী কোথায় আর হচ্ছে এই খার্ক দ্বীপ কোথায়। কারণ হচ্ছে, আমি এই ভিডিওটা, এই ছবিটা আপনাদেরকে দেখাই, দেখেন তার কথা হচ্ছে যে আমরা এই খার্ক দ্বীপ দখল করার মাধ্যমে, এই যে খার্ক দ্বীপ, এটা দখল করার মাধ্যমে আমরা পুরো হরমুজ প্রণালী দখল করব। অথচ হরমুজ প্রণালীতে এখানে যে আরেকটা দ্বীপ আছে, এই যে কাশ্মীর দ্বীপ আছে, এটার কি হবে? এবং এই হরমুজ প্রণালীর একটা বিষয় আছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী, ঠিক আছে আমরা জানি যে হরমুজ প্রণালী হচ্ছে প্রায় 31 কিলোমিটার চওড়া একটা জায়গা, কিন্তু এই হরমুজ প্রণালীর শুধুমাত্র 2 কিলোমিটার জায়গা দিয়ে হচ্ছে জাহাজ চলাচল করতে পারে। দেখেন এখানের এই যে জায়গাটুকু, এই যে স্ট্রেইট অফ হরমুজ লেখা, তার এখানে হচ্ছে মোর কালারের যে দুটো দাগ, এই দাগ দুটোর মধ্য দিয়ে হচ্ছে জাহাজ চলাচল করতে পারে। এই ম্যাপটাতে হয়তো আরো ভালো করে দেখা যাবে। এই যে জায়গাটুকু, এই যে নীল জায়গাটুকু, এই জায়গাটুকু দিয়ে শুধুমাত্র জাহাজ চলাচল করতে পারে। এই জায়গাটুকু কতটুকু চওড়া? 2.7 কিলোমিটার চওড়া। এখন এই 2.7 কিলোমিটার চওড়া জায়গাকে সে নিরাপদ রাখতে চায়। কিভাবে নিরাপদ রাখতে চায়? তার কথা হচ্ছে, আমি এই খার্ক দ্বীপকে দখল করার মাধ্যমে আমি এই হরমুজ প্রণালীকে নিরাপদ রাখবো, হরমুজ প্রণালীর যাতায়াত নিরাপত্তা করব। অথবা তাদের আরেকটা টার্গেট হচ্ছে যে এই হরমুজ প্রণালীতে যে বন্দর আব্বাস আছে, এই বন্দর আব্বাস তারা দখল করবে, বন্দর আব্বাস দখলের মাধ্যমে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে হিসাব, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই হরমুজ প্রণালীতে আক্রমণের ভয় থাকবে, অর্থাৎ কোনো একটা ড্রোন এসে একটা জাহাজে আক্রমণ করতে পারে, কোনো একটা মিসাইল এসে একটা জাহাজে আক্রমণ করতে পারে, কোনো একটা মাইন এসে একটা জাহাজকে বিস্ফোরিত করতে পারে, এই পরিস্থিতি যতদিন পর্যন্ত এই অঞ্চলে থাকবে, আপনি বন্দর আব্বাস দখল করেন আর হচ্ছে এই দ্বীপ দখল করেন আর খার্ক দ্বীপ দখল করেন, কোনো কাজ হবে না।
কারণ হচ্ছে এখান থেকে ওইভাবে দেদারসে জাহাজ যাবে না। এখন এই ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই জায়গা দিয়ে যে তেল বাইরে যায় সেটার খুব বড় অংশ আমেরিকা নেয় না। আমেরিকা হয়তো এখান থেকে টোটাল তেলের হয়তো 5 থেকে 6% নেয়, বেশি নেয় হচ্ছে চীন। যে কারণে চীনের এখানে ব্যাপক একটা মাথা ব্যথা। অনেকে এরকম প্রশ্ন করেছেন যে ভাই চীন, ইরান নাকি বলেছে যে চীনের মুদ্রা দিয়ে তেল বিক্রি করবে সবার কাছে। এরকম একটা কথা আমি শুনেছি, কিন্তু ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শীর্ষ কর্মকর্তা সরাসরি এই কথা এখনো বলেন নাই। তারা বলছেন এটা আমরা বিবেচনা করতেছি, দেখতেছি। এটা হচ্ছে তাদের কথা। তো এখন যে জায়গাটাতে যুদ্ধ এসেছে সেই জায়গাটা হচ্ছে এই কালো দুটো দাগের মাঝখানের জায়গাটা। এই জায়গাটুকুতে হচ্ছে এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু। বুঝতে পারছেন? আপনি যুদ্ধ শুরু করতে পারবেন বিভিন্ন জায়গাতে। এই জায়গা হচ্ছে যুদ্ধের কেন্দ্রবিন্দু। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে কয়েকটা কথা বলেছেন। এই যে বললাম না যে অ্যাসিমেট্রিক যুদ্ধ, পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা আমাদের প্রতিবেশী কোন আরব দেশে বেসামরিক কোন স্থাপনায় আক্রমণ করিনি। কেমন কথা শুনেন তো? মানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা কোনো বেসরকারি স্থাপনায় আক্রমণ করিনি। ভাই তাহলে এই বেসরকারি স্থাপনাগুলোতে আক্রমণ করছে কে? বস তোমার যদি বিশ্বাস না হয় আসো একটা তদন্ত কমিটি বানাই, সেই তদন্ত কমিটিতে তুমি থাকো, আমি থাকি, আন্তর্জাতিক কিছু পর্যবেক্ষক থাকো, তারপর আমরা হিসাব করি, আমরা দেখি যে ওই ড্রোনগুলো কোন জায়গা থেকে এসেছে। তোমাদের বেসরকারি স্থাপনা যে ড্রোনগুলো আক্রমণ হয়েছে, তোমরা তো আমাদের শত্রু না, এবং আমরা তোমাদের উপর আক্রমণ করি না, অন্য কোনো জায়গা থেকে আক্রমণ করা হয়েছে। এই খুব সম্ভবত তার কথা, খুব সম্ভবত আমাদের শত্রুপক্ষ হচ্ছে এই মুসলিম দেশগুলোকে আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য এই আক্রমণগুলো করেছে। আক্রমণগুলো বেশিরভাগই ইরান থেকে হয়েছে, কিন্তু ইরান এই বক্তব্যের মাধ্যমে আরব দেশগুলোতে সে সাধারণ জনগণের একটা সাপোর্ট পেতে চাইছে। এই যে অ্যাসিমেট্রিক যুদ্ধ, সাধারণ জনগণের সাপোর্ট, এবং এই সাধারণ জনগণের সাপোর্ট ঢেউয়ের মতো এটা হচ্ছে রাষ্ট্রপ্রধান পর্যন্ত পৌঁছতে হয়। এবং তিনি আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী আমরা বন্ধ করিনি। তার কথা, হরমুজ প্রণালী আমরা বন্ধ করবো কিসের জন্য? হরমুজ প্রণালী দিয়ে তেল যাবে, কিন্তু তেলটা যাবে আমাদের কথায়। তিনি আরো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ কবে বন্ধ হবে সেটা সে নির্ধারণ করতে পারবে না, এটা নির্ধারণ করবো আমরা। তার কথা, এটা নির্ধারণ করবো আমরা, কারণ হচ্ছে হরমুজ প্রণালী আমাদের হাতে। এবং ইরানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও বলেছেন, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যে আমরা মনে করি হরমুজ প্রণালী যতদিন আমাদের কন্ট্রোলে থাকবে এই যুদ্ধে, ততদিন পর্যন্ত আমরা এই যুদ্ধে প্রভাব বিস্তার করব, বড় প্রভাবটা আমাদের থাকবে। এর বাইরে আঘাত কোন জায়গা থেকে কি আসলো, কে কোন মিসাইল নিক্ষেপ করলো, এগুলো কোনো বিষয় না। দেখেন আমেরিকা এই যুদ্ধে পরমাণু অস্ত্র ছাড়া আর কি না নিয়ে আসছে? প্রশ্নটা হচ্ছে কোন জিনিসটা আনে নাই? B1, B2 বোমারু বিমান, B-52 বোমারু বিমান, F-35, F-16, F-15, ফুয়েল ট্যাঙ্কার, এই কি বলে ফুয়েল সাপ্লাইয়ের বিমান, তারপরে হচ্ছে তার যে কয়েকটা বিমানবাহী রণতরী আছে সেগুলোর মধ্যে যে কয়টা তার হচ্ছে এই মুহূর্তে সার্ভিস দিতে পারে, এই মুহূর্তে কাজ করবে, সেই সবগুলোকে সেখানে নিয়েছে। শুধুমাত্র বিমানবাহী রণতরী না, এই বিমানবাহী রণতরীর সাথে তার অনেকগুলো যুদ্ধ জাহাজ থাকে একত্রে, তারা সবসময় একত্রে ঘোরাঘুরি করে। সেই যুদ্ধ জাহাজগুলো, সাবমেরিন, মানে কি নিয়ে আসা বাকি আছে, কিন্তু তারপরেও যুদ্ধটা এসে ঠেকেছে ওইখানে। আজকে পর্যন্ত, আজকে সারাদিনে ইসরায়েলের বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায়। ইসরায়েলের পক্ষ থেকে বক্তব্যটা হয় এরকম যে অমুক জায়গায় ইরানের আমরা যে মিসাইলটাকে, ভূপাতিত মিসাইলটাকে হচ্ছে ধ্বংস করেছি, সেই ধ্বংসাবশেষ অমুক জায়গায় পড়েছে। এটা হচ্ছে তাদের কথা, মানে একেবারে মুখস্থ ডাল। আমাদের দেশে এক সময় ছিল না যে ধরেন যদি ক্রস ফায়ারে মারা হতো তাহলে সেখানে গল্প এক, কাহিনী এক, কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দোসরদের বা তার আগে থেকে বলা একটা জায়গায় গিয়েছিল, সেখানে আগে থেকে উৎপত্তি থাকা তার দোসররা গোলাগুলি করে, এই গোলাগুলির সময় সে দৌড় দেয়, তাকে ক্রস ফায়ার হয়। মানে মুখস্থ বানানো যে গল্প, এখানেও ঠিক একইভাবে, কি যে আমরা ইরান থেকে আসা মিসাইলকে ইন্টারসেপ্ট করেছি,
অর্থাৎ মিসাইলকে আমরা আকাশে হচ্ছে সেটার উপরে আক্রমণ করেছি এবং সেখান থেকে পড়া ধ্বংসাবশেষে কোনো কোনো জায়গায় একটু ক্ষতি হয়েছে, তাতে কিছু মানুষ আহত হয়েছে, 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন, 200, 500 আহত হয়েছে। আর কিসে আহত হচ্ছে? ইসরায়েলের কথা অনুযায়ী আর আহত হচ্ছে এই যে গর্তে ঢুকে গর্ত থেকে বেরোয়, গর্তে ঢুকে গর্ত থেকে বেরোয়, অর্থাৎ তারা যে বাংকারে ঢুকে, যখনই সাইরেন বাজে লোকজন দৌড়ে গিয়ে বাংকারে ঢুকে, আবার যখন সাইরেন শেষ হয় বাংকার থেকে বেরোয়, এই যে হুড়োহুড়ি দৌড়াদৌড়ি, এতে কিছু মানুষ আহত হয়েছে। এটা হচ্ছে ইসরায়েলের কথা, ইসরায়েলের বক্তব্য। গতকাল ইসরায়েলের যে নিরাপত্তা পরিষদ বা যুদ্ধ পরিষদের যে বৈঠক ছিল, সেই বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল না। এটা নিয়েও অনেক কথাবার্তা, অনেক কিছু হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তো আপনাদের হয়তো প্রশ্ন থাকবে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঁচে আছেন না মারা গেছে। ভাই, আমি জানি না সত্য কথা যেটা, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঁচে আছেন না মারা গেছে, কিন্তু যতটুকু মনে হয় যে সে ব্যাপক পরিমাণে অসুস্থ। ওদিকে লেবাননের সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছে, তাতে লেবাননে কমপক্ষে 2রা মার্চ থেকে এই পর্যন্ত হামলায়, ইসরায়েলি হামলায় 826 জন নিহত, 2009 জন আহত হয়েছে। ট্রাম্পের দাবি হচ্ছে মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতা 100% ধ্বংস করেছে। দেখেন এই যে কথা, মানে আমি ইরানের সক্ষমতা 100% ধ্বংস করেছি, তাহলে সে আক্রমণ করে কেমনে? সে তোমার জাহাজে আক্রমণ করে কেমনে? সে তোমার এই রাডারে আক্রমণ করে কেমনে? সামরিক ঘাঁটিতে আক্রমণ করে কেমনে? আবার এরই মধ্যে আমেরিকা বলছে যে মধ্যপ্রাচ্যে থাকা আমার আরো যারা যারা আছে নাগরিক বা হচ্ছে এখানে বিভিন্ন এম্বাসিতে থাকা, তাদেরকে তাড়াতাড়ি হচ্ছে দেশে চলে যেতে। তো তাদেরকে তাড়াতাড়ি দেশে চলে যাওয়া লাগবে কিসের জন্য? সংযুক্ত আরব আমিরাতের এরবিল কনসুলেটে হামলা হয়েছে, সেখানে 2 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে। দক্ষিণ সিরিয়ার গতকালকে 30 জন ইসরায়েলি সেনা প্রবেশের খবর আমরা বলেছিলাম। এরপরে আজকে আরো কিছু ব্রেকিং নিউজ আছে, সেগুলো বলতেছি। ফর্মুলা 1, যেটা ফর্মুলা 1 হচ্ছে এই যে গাড়ি চালায় না, ওই যে ব্যাপক পরিমাণে স্পিডে যে গাড়িগুলো চালায়, সেই ফর্মুলা 1-এর 1 এপ্রিলের দিকে বাহরাইন এবং সৌদি আরবে সেখানে রেস হওয়ার কথা ছিল, অর্থাৎ তাদের এই গাড়ির দৌড় হওয়ার কথা ছিল, সেটাকে বাতিল করা হয়েছে এই যুদ্ধের কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসিকে বলেছেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি সম্ভবত জীবিত নাই। কেমন কথা বুঝলেন? মার্কিন প্রেসিডেন্ট বলছে যে মোজতাবা খামেনি জীবিত নাই। একটা হচ্ছে ইরানের শক্তি 100% ধ্বংস, দ্বিতীয় হচ্ছে মোজতাবা খামেনি জীবিত নাই। বাগদাদের বিমানবন্দর সংলগ্ন মার্কিনীদের একটা ঘাঁটি আছে, ভিক্টোরিয়া ঘাঁটি। সেই ভিক্টোরিয়া ঘাঁটিকে বিপজ্জনক বলছে এবং এই বিপজ্জনক হওয়ার কারণে ওইটার আশেপাশে দিয়ে আমেরিকা কাউকে যেতে নিষেধ করেছে। ওদিকে ট্রাম্প আবার বলছে, পরে আবার তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি যে বলেছিলেন যে হচ্ছে এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জীবিত নাই, কিন্তু তারা তো বলছে জীবিত আছে এবং তিনি বার্তা দিচ্ছেন, তারা বলছে তিনি অল্প 2-4 দিনের মধ্যেই হচ্ছে সবার সামনে আসবেন, এটা নিয়ে আপনার মন্তব্য কি? বলে এটা গুজব হতে পারে, খুব সম্ভবত সে জীবিত না, আবার জীবিত থাকতেও পারে। এরপরে ট্রাম্প কি বলছে যে মার্কিন বাহিনী ইরানের খার্ক দ্বীপকে সম্পূর্ণ ধ্বংস করেছে। দেখেন, তার কথা হচ্ছে আমি খার্ক দ্বীপকে সম্পূর্ণ ধ্বংস করেছি। এরপর আবার বলে যে না, এটাকে সম্পূর্ণ ধ্বংস করি নাই, এটার হচ্ছে তেলের ডিপোগুলোতে আমি কোনো আক্রমণ করি নাই। তারপর আবার বলছে যে এরপরে আবার আমি সম্পূর্ণ ধ্বংস করার জন্য আক্রমণ করতে পারি। তো আপনি চিন্তা করেন যে আপনি এই লোকের পেছনে দাঁড়ায় আছেন, সেনাপ্রধান, যুদ্ধ করবেন, সে যে কি সিদ্ধান্ত নিচ্ছে, কি সিদ্ধান্ত দিচ্ছে, আপনার নিজেই তো মাথা নষ্ট হয়ে যাবে। সে মাথা নষ্ট হয়ে বলবেন দূর কিসের শত্রুর সাথে যুদ্ধ করো, ধরো এরা আগে ধরে বান্ধব, এরকম একটা সত্যি কথা, এরকম একটা অবস্থা। ইসরায়েলের সেনাবাহিনী বলছে যে আজকে রবিবার ভোরে ইরান থেকে প্রায় 5-6টা ধাপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেই ক্ষেপণাস্ত্রগুলো তারা শনাক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে মোকাবেলা করেছে। ইরানের হামদান এবং ইস্পাহান শহরে মার্কিন এবং ইসরায়েলি হামলার পরে কয়েকটি বড় বড় বিস্ফোরণের খবর জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আক্রমণের শিকার লক্ষ্য নিয়ে আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথ তদন্তের জন্য তারা প্রস্তুত। অর্থাৎ এই যে যেই আক্রমণগুলো বাইরে থেকে আসছে, যেগুলো তারা করে নাই, বলছে আমরা যৌথ তদন্ত করতে চাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে যে সৌদি আরবের দেশগুলোতে বেসামরিক নাগরিকগুলোকে যে হামলা করছে,
এটার পেছনে খুব সম্ভবত আমেরিকা এবং ইসরায়েল থাকতে পারে। ইরান এবার আরেকটা কথা বলছে যে ইরানের যদি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা হয় তাহলে এই অঞ্চলে মার্কিন যত কোম্পানি আছে সব কোম্পানিতে আক্রমণ করব, এটা হচ্ছে ইরানের কথা। ওদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে তারা ইরানের পশ্চিম দিকের বিভিন্ন ধরনের অবকাঠামোতে এর আগে আক্রমণ করে নাই, এত ব্যাপক পরিমাণ একটা আক্রমণ করছে, মানে এমন ব্যাপক পরিমাণ আক্রমণ করছে যেই ব্যাপক আক্রমণ এর আগে আর কখনো ইসরায়েল করে নাই। এটা হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর কথা। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলের এ পর্যন্ত ক্ষতি হয়েছে $7 বিলিয়ন। কে বলছে এটা? ইসরায়েলের চ্যানেল 12 বলছে। এই $7 বিলিয়ন প্রায় $5 বিলিয়ন খরচ হয়েছে শুধুমাত্র এই যে বিমান, যুদ্ধ বিমান উড়াইছে না এটার কারণে, শুধুমাত্র যুদ্ধ বিমান উড়ানোর কারণে। আর $2 বিলিয়ন খরচ হয়েছে শুধুমাত্র অস্ত্রগুলোতে। ওদিকে আমেরিকা বলছে তাদের প্রায় $14 বিলিয়ন খরচ হয়েছে। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা অবস্থা। ইরান বলছে যে ইসরায়েল এবং আমেরিকার হামলায় ইরানে 203 জন শিশু এবং 223 জন নারী নিহত হয়েছে। এটা হচ্ছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই ভালো আছেন, পরিস্থিতি পরিপূর্ণ তার নিয়ন্ত্রণে, তিনি পরিপূর্ণ হচ্ছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নিয়েছেন, তিনি সবকিছু চালাচ্ছেন এবং হয়তো অদূর ভবিষ্যতে বা শীঘ্রই তিনি জনসম্মুখে আসবেন। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী বলছে যে 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত ইরানের হামলায় তারা 211টা ড্রোন এবং 125টি ক্ষেপণাস্ত্র বাধা দিয়েছে, মানে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে, কিন্তু কতগুলো ধ্বংস করে নাই সেটা তারা আর বলে নাই। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা এ পর্যন্ত মোট 298টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে, 298টি ব্যালিস্টিক মিসাইল এবং 1000-এর বেশি হচ্ছে ড্রোন। সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক পরিমাণ আক্রমণ করেছে এবং এখন যেটা মনে হচ্ছে ইরান এই আরব দেশগুলোর মধ্যে থেকে কিছু মিত্র সে খুঁজে নিতে চায়, হয়তোবা 2-4টা দেশকে সে মিত্র বানাবে। মার্কিন জ্বালানি মন্ত্রী সে বলছে যে এই আমার মার্কেট বাজার, তোমরা জ্বালানি তেলের দাম বাড়াইও না, এত টেনশন করো না, বাজার হচ্ছে ঠান্ডা রাখো। ইরানের সঙ্গে যে যুদ্ধ চলছে আমাদের, এই যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যে অবশ্যই শেষ হবে, এটা হচ্ছে তার কথা। এই যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যে অবশ্যই শেষ হবে। কেন সেই কথা বলছে? ট্রাম্প বলছে এই যুদ্ধ আমাদের শেষ পর্যন্ত আমরা চালিয়ে যাব, ইসরায়েল বলছে এই যুদ্ধ আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব, ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী বলছে এই যুদ্ধ আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব, যতদিন দরকার চালিয়ে যাব। কিন্তু এই মার্কিন এনার্জি মিনিস্টার বলছে যে না, এই যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের শেষ করতেই হবে। এখন এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের একটা পত্রিকা আছে ইয়েনেট, এই পত্রিকা 2টা খবর করছে, গুরুত্বপূর্ণ 2টা খবর। একটা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী জেলেনস্কির সাথে, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সাথে ফোনালাপ করার জন্য জেলেনস্কির রাষ্ট্রদূতকে একটা বার্তা পাঠিয়েছে যে ভাই তোমার সাথে আমি কথা বলতে চাই, তুমি আমাকে একটু শিডিউল দাও। এবং ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলছে আমি তার সেই ফোনে কথা বলার যে ইচ্ছা সেটা আমি আমার প্রেসিডেন্টের কাছে পৌঁছাইছি, অর্থাৎ জেলেনস্কির কাছে আমি পৌঁছাইছি, কিন্তু জেলেনস্কি এখনো পর্যন্ত শিডিউল দিতে পারে নাই তার ব্যস্ততার কারণে। এখন এই খবরটা অন্য কোনো পত্রিকা বা ইরানের কোনো পত্রিকা দিলে আমি এটাকে হেসে উড়িয়ে দিত, ফাজদামি করে। এটা যেহেতু ইসরায়েলের পত্রিকা এবং সেখানে ইউক্রেনের রাষ্ট্রদূতকে উদ্ধৃতি দিয়ে খবর করা হয়েছে, তার মানে হচ্ছে যে জেলেনস্কির কাছে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোনে কথা বলার জন্য শিডিউল চায়, অ্যাপয়েন্টমেন্ট চায়। অথচ কয়েকদিন আগে পর্যন্ত জেলেনস্কিকে নাকে রশি দিয়ে হচ্ছে ইসে নিয়ে আসছিল, কি বলে, এই যে ইসরায়েলের পার্লামেন্টে আসছিল না, বা কিছুদিন আগে পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বলতো, বিশ্বকে আমরা চালাই, আমি যেটা বলবো সেটাই হবে, আমরাই তো সবকিছু, এরকম ভাবে বলতো।
এখন জেলেনস্কির সাথে কি নিয়ে আলাপ হবে? জেলেনস্কির সাথে সে আলাপ করবে যে ভাই তুমি রাশিয়ার ব্যালিস্টিক মিসাইলগুলোকে কম দামের কি সিস্টেম ছিল যেটা দিয়ে হচ্ছে তুমি এই ব্যালিস্টিক মিসাইলগুলোকে ঠেকিয়েছিলে, আমাকে সেইটা বলো। জেলেনস্কি বলছে ঠিক আছে, আমি অনলাইনে তাদেরকে ট্রেনিং দিতে পারবো, অনলাইনে কোর্স করা, এরকম একটা অবস্থা। ওদিকে জেলেনস্কি বলছে যে ট্রাম্প আমার এই যুদ্ধটাকে যদি তাড়াতাড়ি থামাই দেয় তাহলে হচ্ছে আমি এটা করব। ট্রাম্প বলছে জেলেনস্কি তো যুদ্ধ থামাতে চায় না, জেলেনস্কির চাওয়া পাওয়া অনেক বেশি। জেলেনস্কি বলছে ট্রাম্প আমাকে যদি ছেলের মতো মনে করে তাহলে বাপ ছেলের মধ্যে তো একটা ভালো সম্পর্ক হইতেই পারে এবং সেখান থেকে আমরা এই রাশিয়ার যুদ্ধটাকে সমাধান করতে পারি। এখন এই রাশিয়ার যুদ্ধের সমাধান নিয়ে এ পর্যন্ত এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটা এসেছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর যেই দেশে, সেই বেলজিয়ামের প্রধানমন্ত্রীর কাছ থেকে। সে বলেছে যে ট্রাম্প ইসরায়েল নিয়ে এবং ইরান যুদ্ধ নিয়ে এত বেশি ব্যস্ত যে রাশিয়া এখন আর তার মাথার মধ্যে নাই, এবং আমেরিকা যদি 100% সাপোর্ট না দেয়, অর্থনৈতিক সাপোর্ট এবং সামরিক সাপোর্ট, তার কথা হচ্ছে 100% যদি সাপোর্ট না দেয়, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয়লাভের কোনো সম্ভাবনা নাই। তার কথা হচ্ছে আমরা ইউরোপীয় ইউনিয়ন যেভাবে রাশিয়াকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে এবং ইউক্রেনকে ব্যাপক পরিমাণে সাপোর্ট দিয়ে রাশিয়াকে একেবারে কি বলে আমাদের সামনে মাথা নত করানোর পরিকল্পনা করেছিলাম, সেটা ব্যর্থ। আর এখন যেভাবে ট্রাম্প এই ইরান আর ইসরায়েল নিয়ে ব্যস্ত, তাতে রাশিয়া তার আর কোনো চিন্তার মধ্যে নাই। এজন্য তার কথা হচ্ছে যে এই ইউরোপীয় ইউনিয়ন, আসো আমরা সবাই মিলে একটা আইন করি, আগে একটা সিদ্ধান্ত নিই যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সাথে সমঝোতায় আসার জন্য আলোচনা শুরু করবে। আগে আমাদের পার্লামেন্টে এরকম একটা সিদ্ধান্ত নিই, তারপরে হচ্ছে রাশিয়ার সাথে আমরা বসে আলোচনা করি, কারণ এই যুদ্ধ এভাবে ইউক্রেনের জেতার কোনো সম্ভাবনা নাই। আর যদি ইউক্রেন এভাবে না জিতে, আমেরিকা যদি সাপোর্ট না দেয়, এই যুদ্ধে আমরা